ডাক্তার জামান শহরের একজন অত্যন্ত নামকরা সার্জন, বয়স ৩৭ বছর। সার্জারি বিভাগে তার জোড়া নামডাক। তিনি জটিল সব অপারেশন সফলভাবে সম্পন্ন করতে পারেন। তবে এই প্রতিভার আড়ালে জামান সাহেবের একটি বড় অন্ধকার দিক আছে। তিনি অত্যন্ত লোভী এবং অহংকারী। তার কাছে চিকিৎসার চেয়ে রোগীর আর্থিক অবস্থাই বেশি গুরুত্বপূর্ণ। ধনী রোগীরা হাসপাতালে এলে তিনি নিজে দাঁড়িয়ে তদারকি করেন, কিন্তু কোনো গরিব বা অসহায় রোগী এলে তিনি তাদের দিকে ফিরেও তাকান বড় অবহেলায়। আজ সকালে ডাক্তার জামান তার রাজকীয় কেবিনে বসে কফি খাচ্ছিলেন। ঠিক এই সময়ে জুনিয়র ডাক্তার রফিক রুমে ঢুকলেন। রফিক সাহেবের বয়স ৩০ বছর। তিনি অত্যন্ত নরম মনের মানুষ। রফিক সাহেব বললেন, স্যার, সরকারি ওয়ার্ডে একজন মধ্যবয়সী রোগী এসেছেন। ওনার অবস্থা বেশ গুরুতর। জরুরি ভিত্তিতে একটি অপারেশন প্রয়োজন, কিন্তু ওনার পরিবার পুরো টাকা একসঙ্গে জমা দিতে পারছে না। আপনি যদি ফাইলটা একটু দেখতেন এবং অপারেশনটা শুরু করতেন। ডাক্তার জামান কফির কাপে চুমুক দিয়ে ঠান্ডা গলায় বললেন, রফিক সাহেব, আপনাকে কতবার বলেছি, এই হাসপাতালের নিয়ম সবার জন্য এক। আগে ক্যাশ কাউন্টারে পুরো টাকা জমা হবে, তারপর অপারেশন থিয়েটারের লাইট জ্বলবে। টাকার ব্যবস্থা করতে বলুন। রফিক সাহেব কিছুটা অনুনয় করে বললেন, স্যার, রোগীটি একজন দিনমজুর। ওনার স্ত্রী মাত্র অর্ধেক টাকা জোগাড় করতে পেরেছেন। বাকি টাকা তারা আগামী ১ সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন বলে লিখিত দিতে চাচ্ছেন। একটু দয়া করুন স্যার, দেরি হলে লোকটার বড় ক্ষতি হয়ে যেতে পারে। ডাক্তার জামান চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখভঙ্গি কঠোর হয়ে উঠল। তিনি বললেন, দয়া দেখানোর জায়গা এটা নয়। আমি এখানে আমার মেধার সময় বিক্রি করতে এসেছি, দান করতে নয়। টাকা ছাড়া আমি ওই রোগীর ফাইলে সই করব না। আপনি এখন আসতে পারেন। রফিক সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হয়ে গেলেন। ডাক্তার জামান তার দামি হাত ঘড়ির দিকে তাকালেন। তার মনে কোনো অনুশোচনা বা দ্বিধা নেই। তিনি বিশ্বাস করেন এই দুনিয়ায় টিকে থাকতে হলে আবেগের কোনো স্থান দেওয়া যাবে না। দুপুর 2টো বাজল। ডাক্তার জামান হাসপাতাল ক্যান্টিন থেকে দুপুরের খাবার শেষ করে নিজের কেবিনের দিকে ফিরছিলেন। করিডোর দিয়ে হাঁটার সময় তিনি দেখলেন সেই দিনমজুর রোগীর স্ত্রী করিডোরের এক কোণে বসে নিঃশব্দে কাঁদছেন। ডাক্তার জামান তাকে সম্পূর্ণ এড়িয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেলেন। তার কাছে এই ধরনের কান্না খুবই সাধারণ একটি বিষয়। তিনি তার কেবিনে ঢুকে চেয়ারে বসামাত্রই দরজায় মৃদু নখ হল। ডাক্তার জামান বললেন, ভেতরে আসুন। রুমে একজন মাঝবয়সী ব্যক্তি প্রবেশ করলেন। তার পরনে অত্যন্ত দামি স্যুট, চোখে কালো চশমা এবং হাতে একটি কালো রঙের ছোট ব্রিফকেস। লোকটির হাঁটা চলার মধ্যে এক অদ্ভুত রাজকীয় ভাব রয়েছে। ডাক্তার জামান ভদ্রলোককে দেখে সোজা হয়ে বসলেন। তিনি বুঝতে পারলেন এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন। নবাগত ভদ্রলোকটি জামান সাহেবের সামনের চেয়ারে বসলেন। তিনি নিজের কালো চশমাটি খুলে টেবিলে রাখলেন। তার চোখ দুটি ছিল অস্বাভাবিক শান্ত। ভদ্রলোকটি বললেন, শুভ অপরাহ্ন ডাক্তার জামান। আমার নাম ইশতিয়াক আহমেদ। আমি আপনার দক্ষতার কথা অনেক শুনেছি। ডাক্তার জামান মুচকি হেসে বললেন, ধন্যবাদ জনাব ইশতিয়াক। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? ইশতিয়াক সাহেব মাথা নাড়লেন। তিনি বললেন, না, আমি নিজের চিকিৎসার জন্য আসিনি। আমি এসেছি একটি বিশেষ চুক্তির প্রস্তাব নিয়ে। আমি একটি বড় চ্যারিটি ফান্ড পরিচালনা করি। আমাদের কিছু বিশেষ প্রজেক্ট থাকে। আমি চাই আপনি আমাদের সাথে যুক্ত হন। ডাক্তার জামান কিছুটা উৎসুক হয়ে বললেন, কেমন প্রজেক্ট? আর এতে আমার কাজ কি হবে? ইশতিয়াক সাহেব তার হাতের কালো ব্রিফকেসটি টেবিলের উপর রাখলেন। এরপর সেটি খুলে জামান সাহেবের দিকে ঘুরিয়ে দিলেন। ব্রিফকেসের ভেতরে থরে থরে সাজানো রয়েছে বাংলাদেশি টাকার বড় বড় বান্ডেল। এত টাকা একসাথে দেখে ডাক্তার জামানের চোখ চকচক করে উঠল। ইশতিয়াক সাহেব বললেন, এখানে 50 লাখ টাকা আছে। এটা কেবল অগ্রিম। আমাদের চুক্তিটা খুব সহজ। হাসপাতালের 35 নম্বর কেবিনে আমাদের কিছু বিশেষ অতিথি আসবেন। আগামী কয়েকদিন তাদের সমস্ত চিকিৎসার দায়িত্ব আপনার। তবে শর্ত হল, সেই কেবিনে আপনি একাই ঢুকবেন। অন্য কোনো ডাক্তার বা নার্স সেখানে যেতে পারবে না। আর সেখানে কি চিকিৎসা হচ্ছে তা হাসপাতালের কোনো রেকর্ডে লেখা থাকবে না। আপনি কি রাজি? জামান সাহেব ব্রিফকেসটি টেনে নিয়ে হাসি মুখে বললেন, আমি এই চুক্তিতে সম্পূর্ণ রাজি জনাব ইশতিয়াক। আজ থেকেই 35 নম্বর কেবিনের দায়িত্ব আমার। ইশতিয়াক সাহেব চেয়ার থেকে উঠলেন। তিনি একটি রহস্যময় হাসি দিয়ে বললেন,
খুব ভালো সিদ্ধান্ত ডাক্তার জামান। মনে রাখবেন, আজ রাত 8টা থেকে আপনার ডিউটি শুরু। 35 নম্বর কেবিন আপনার জন্য অপেক্ষা করছে। ইশতিয়াক সাহেব ঘর থেকে বের হয়ে গেলেন। ডাক্তার জামান টাকার বান্ডিলগুলো গুছিয়ে ড্রয়ারে রাখলেন। তিনি ভাবলেন, আজকের দিনটি তার জীবনের অন্যতম সেরা দিন। কিন্তু তিনি জানতেন না এই টাকার পেছনে কি ভয়ানক এবং অলৌকিক এক সত্য লুকিয়ে আছে। রাত ঠিক 8:45। হাসপাতালের করিডরগুলো আস্তে আস্তে শান্ত হয়ে আসছে। ডাক্তার জামান তার কেবিনে বসে ঘড়ির দিকে তাকালেন। তার মনে এক ধরনের উত্তেজনা কাজ করছে। ড্রয়ারে রাখা 50 লাখ টাকার কথা মনে হতেই তার মুখে হাসি ফুটে উঠল। তিনি তার সাদা অ্যাপ্রনটি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন। এরপর পকেট থেকে স্টেথোস্কোপটি নিয়ে রুম থেকে বের হলেন। হাসপাতালের নতুন ব্লকের 3 তলায় অবস্থিত 35 নম্বর কেবিন। এই দিকটায় সাধারণত রোগীদের ভিড় কম থাকে। করিডোরের লাইটগুলো কিছুটা আবছা। জামান সাহেব যখন 35 নম্বর কেবিনের সামনে পৌঁছালেন তখন ঘড়িতে ঠিক রাত 8টা বাজল। দরজার ওপর বড় বড় অক্ষরে লেখা 35। তিনি দরজার হাতল ধরে একটু চাপ দিলেন। দরজাটি কোনো শব্দ ছাড়াই খুলে গেল। জামান সাহেব ভেতরে ঢুকলেন। কেবিনের ভেতরের পরিবেশ দেখে তিনি কিছুটা অবাক হলেন। চারপাশ একদম অন্ধকার, শুধু রোগীর বিছানার ওপরে একটি মৃদু নীল রঙের লাইট জ্বলছে। ভেতরের বাতাস অস্বাভাবিক রকমের ঠান্ডা। এসি জ্বলছে না, কিন্তু ঠান্ডায় জামান সাহেবের হাত পা জমে যাওয়ার উপক্রম হল। তিনি দরজার পাশে লাইটের সুইচগুলো খোঁজার চেষ্টা করলেন, কিন্তু কোনো সুইচ খুঁজে পেলেন না। ঠিক তখনই বিছানা থেকে একটি হালকা কাশির শব্দ ভেসে এলো। জামান সাহেব আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে গেলেন। বিছানায় একজন লোক শুয়ে আছেন, তার মুখটি চাদর দিয়ে ঢাকা। জামান সাহেব চাদরটি সরালেন। লোকটির মুখ দেখা মাত্রই ডাক্তার জামান 2 পা পিছিয়ে গেলেন। তার বুকটা ধড়ফড় করে উঠল। বিছানায় শুয়ে থাকা এই লোকটিকে তিনি খুব ভালো করে চেনেন। ইনি হলেন সেই দিনমজুর যার অপারেশনের জন্য আজ দুপুরে জুনিয়র ডাক্তার রফিক অনুরোধ করেছিলেন। টাকা না থাকার কারণে জামান সাহেব যাকে ফিরিয়ে দিয়েছিলেন। জামান সাহেব ভাবলেন, এটা কিভাবে সম্ভব? এই লোক তো সরকারি সাধারণ ওয়ার্ডে থাকার কথা। সে এই স্পেশাল 35 নম্বর কেবিনে এলো কি করে? আর ইশতিয়াক সাহেব তো বলেছিলেন তার বিশেষ অতিথিরা এখানে থাকবেন। তিনি দ্রুত লোকটির নাড়ি পরীক্ষা করার জন্য হাত বাড়ালেন, কিন্তু লোকটির কবজি স্পর্শ করতেই জামান সাহেবের পুরো শরীর শিউরে উঠল। লোকটির হাত বরফের মতো ঠান্ডা, কোনো পালস বা নাড়ি স্পন্দন নেই। বুকটাও উঠছে নামছে না। মানুষটি সম্পূর্ণ নিথর। ঠিক এই মুহূর্তে ঘরের ভেতরের দেয়াল ঘড়ির টিকটিক শব্দ বন্ধ হয়ে গেল। সেকেন্ডের কাঁটাটি 12 ঘরে গিয়ে আটকে রইল। জামান সাহেব তার নিজের হাতঘড়ির দিকে তাকালেন। তার দামি ঘড়ির কাঁটাও পুরোপুরি স্থির। চারপাশের সমস্ত শব্দ যেন 1 সেকেন্ডে হারিয়ে গেল। পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। জামান সাহেব ভয় পেয়ে দ্রুত দরজার দিকে ছুটলেন। তিনি দরজার হাতল ধরে টানলেন, কিন্তু দরজাটি লক হয়ে গেছে। তিনি দরজায় ধাক্কা দিতে লাগলেন, কিন্তু কোনো লাভ হল না। হঠাৎ পেছন থেকে একটি শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, ডাক্তার জামান, দরজা খোলার চেষ্টা করে লাভ নেই। সময় এখন আপনার নিয়ন্ত্রণে নেই। জামান সাহেব চমকে পেছনে তাকালেন। তিনি দেখলেন বিছানার পাশে সেই রহস্যময় ধনী ব্যক্তি ইশতিয়াক আহমেদ দাঁড়িয়ে আছেন। তার পরনে আগের মতোই দামি স্যুট, কিন্তু এবার তার চোখে কোনো চশমা নেই। তার চোখের মণি দুটি সম্পূর্ণ কালো। জামান সাহেব কাঁপতে কাঁপতে বললেন, ইশতিয়াক সাহেব, এটা কি ধরনের রসিকতা? এই রোগী তো মৃত, তার কোনো পালস নেই। আর ঘরের দরজা কেন বন্ধ? সময় কেন থমকেছে? ইশতিয়াক সাহেব মৃদু হাসলেন। তিনি বললেন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম জামান সাহেব, জীবনের সব হিসাব খাতা কলমে থাকে না। এই মানুষটি আজ দুপুরে আপনার দরজায় এসেছিল। সে টাকার অভাবে চিকিৎসা পায়নি। আপনি তার জীবনের চেয়ে টাকাকে বড় মনে করেছিলেন। জামান সাহেব চিৎকার করে বললেন, আমি একজন ডাক্তার, হাসপাতালে নিয়ম মেনে চলা আমার কাজ। টাকা ছাড়া আমি কেন চিকিৎসা করব? আপনি আমাকে টাকা দিয়েছেন বিশেষ অতিথির চিকিৎসা করতে, এই গরিব লোকের জন্য নয়। ইশতিয়াক সাহেব ধীর পায়ে জামান সাহেবের দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, এই মানুষটিই আমার বিশেষ অতিথি, কারণ আজ রাতে তার জীবনের হিসাব শেষ হতে চলেছে, আর সেই হিসাবের কলমটি আপনার হাতে। আপনি যে 50 লাখ টাকা ড্ররে রেখেছেন তা আসলে এই লোকের জীবনের মূল্য। এখন বলুন, টাকা দিয়ে কি এই স্তব্ধ সময়কে সচল করতে পারবেন? এই মৃত মানুষকে কি টাকা দিয়ে বাঁচিয়ে তুলতে পারবেন?
জামান সাহেব দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলেন। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। তিনি বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ মানুষের সাথে চুক্তি করেননি। এই ইশতিয়াক আহম্মদ আসলে কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী, যিনি আজম সাহেবকে তার অতীতের অন্যায়ের মুখোমুখি দাঁড় করাতে এসেছেন। ইশতিয়াক সাহেব বললেন, ৩৫ নম্বর কেবিনের প্রথম পরীক্ষা শুরু হলো জামান সাহেব। এই লোকের অপারেশনের ফাইলটি ওই টেবিলে রাখা আছে। আপনার হাতে ঠিক ৪ মিনিট সময় আছে। এই ৪ মিনিটের মধ্যে যদি আপনি আপনার ভুল স্বীকার না করেন, তবে এই থমকে যাওয়ার সময় আপনার জীবনকেও চিরতরে স্তব্ধ করে দেবে। জামান সাহেব টেবিলের দিকে তাকালেন। সেখানে একটি ফাইল রাখা আছে। ঘড়ির কাঁটা এখনও স্থির, কিন্তু তার মনে হচ্ছিল সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ইশতিয়াক সাহেব দেয়ালের পাশে শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। তার চোখ দুটি আজম সাহেবের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। তিনি আবার মনে করিয়ে দিলেন, আপনার হাতে আর মাত্র ৩ মিনিট আছে জামান সাহেব। নিজের অহংকার ভাঙুন, নয়তো এই রুম থেকে বের হওয়ার পথ আর কোনো দিন পাবেন না। ডাক্তার জামান টেবিলে রাখা ফাইলটি হাতে নিলেন। এটি সেই দিনমজুর রোগীরই ফাইল। ফাইলের পাতায় পাতায় লোকটির অসহায় অবস্থার বিবরণ লেখা আছে। জামান সাহেবের মনে পড়ল, আজ দুপুরে যখন এই লোকটির স্ত্রী তার পা জড়িয়ে ধরেছিলেন, তখন তিনি তাকে লাথি মারতে বাকি রেখেছিলেন। টাকার গরমে তিনি ভুলেই গিয়েছিলেন যে একজন ডাক্তারের প্রথম এবং প্রধান ধর্ম হল মানুষের জীবন বাঁচানো। তিনি দ্রুত বিছানার দিকে এগিয়ে গেলেন। নিথর শুয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে জামান সাহেবের মনের ভেতরের অহংকারের দেয়ালটি যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তার মনে হল, ড্রয়ারে রাখা ওই ৫০ লাখ টাকা আসলে কোনো উপকারে আসবে না যদি তিনি নিজেই এই অদ্ভুত ঘর থেকে জীবিত বের হতে না পারেন। জামান সাহেব লোকটির বরফের মতো ঠান্ডা হাতটি নিজের ২ হাতের মধ্যে নিলেন। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি অত্যন্ত নিচু গলায় বললেন, আমি ভুল করেছি। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। একজন মানুষের জীবনের চেয়ে আমি কাগজের নোটকে বেশি মূল্য দিয়েছি। আমি আমার অপরাধ স্বীকার করছি। আমাকে একটি সুযোগ দিন। জামান সাহেবের এই কথাটি শেষ হওয়া মাত্রই ঘরের ভেতরে এক অলৌকিক পরিবর্তন ঘটল। টিক 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 বন্ধ হয়ে যাওয়া দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটাটি আবার চলতে শুরু করল। ঘরের ভেতরের সেই হাড় কাঁপানো ঠান্ডা বাতাস এক মুহূর্তে উধাও হয়ে গেল। ডাক্তার জামান নিজের হাতের দিকে তাকিয়ে দেখলেন, তার হাত ঘড়ির কাঁটাও সচল হয়েছে। এখন রাত ৮:০৪। সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি ঘটল বিছানায়। সেই নিথর দিনমজুর লোকটি হঠাৎ একটি দীর্ঘশ্বাস ফেলে চোখ মেললেন। তার শরীরে প্রাণের স্পন্দন ফিরে এলো। তিনি দুর্বল গলায় বললেন, আমি কোথায়? ডাক্তার জামান অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি দ্রুত লোকটির নাড়ি পরীক্ষা করলেন। এবার পালস একদম স্বাভাবিক। জামান সাহেব লোকটিকে বললেন, আপনি একদম চিন্তা করবেন না, আপনি এখন সম্পূর্ণ নিরাপদ। জামান সাহেব পেছনে তাকিয়ে ইশতিয়াক সাহেবকে খুঁজতে গেলেন, কিন্তু পুরো ঘর ফাঁকা। ইশতিয়াক আহমেদ নামের সেই রহস্যময়ী ব্যক্তিটি ঘরে কোথাও নেই। কেবিনের দরজার দিকে তাকাতেই তিনি দেখলেন দরজাটি এখন সামান্য খোলা। তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে কেবিন থেকে বের হলেন। করিডোরে জুনিয়র ডাক্তার রফিক দাঁড়িয়েছিলেন। রফিক সাহেব জামান সাহেবকে দেখে অবাক হয়ে বললেন, স্যার, আপনি এখানে? আর এই ৩৫ নম্বর কেবিন তো গত ১ বছর ধরে তালাবন্ধ। আপনি এর ভেতরে কি করছিলেন? রফিক সাহেবের কথা শুনে ডাক্তার জামান স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, কি বলছো রফিক? এই কেবিন তালাবন্ধ মানে? এর ভেতরেই তো সেই দিনমজুর রোগীটি শুয়ে আছেন, যাকে আজ দুপুরে টাকার জন্য আমি ফিরিয়ে দিয়েছিলাম। রফিক সাহেব আরও অবাক হয়ে বললেন, স্যার, আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। সেই রোগীটি তো এখনও সরকারি ওয়ার্ডেই আছেন। ওনার স্ত্রী মাত্র টাকার ব্যবস্থা করে এনেছেন। আমরা ওনাকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ডাক্তার জামান আর কোনো কথা না বলে দ্রুত সরকারি ওয়ার্ডের দিকে ছুটলেন। তার মনে এক তীব্র কৌতূহল এবং বিস্ময় কাজ করছিল। ৩৫ নম্বর কেবিনে তাহলে তিনি এতক্ষণ যা দেখলেন তা কি ছিল? ডাক্তার জামান দ্রুত পায়ে সরকারি ওয়ার্ডের দিকে এগিয়ে গেলেন। তার কপাল বেয়ে ঘাম ঝরছিল। ওয়ার্ডে ঢুকে তিনি দেখলেন সেই দিনমজুর রোগীটি বিছানায় শুয়ে আছেন। তার পাশে জুনিয়র ডাক্তার রফিক এবং রোগীর স্ত্রী দাঁড়িয়ে আছেন। রোগীর স্ত্রী জামান সাহেবকে দেখেই ভয়ে কিছুটা পিছিয়ে গেলেন। ডাক্তার জামান একদম রোগীর কাছে গেলেন।
তিনি লোকটির ফাইলটি হাতে নিলেন। আজ দুপুরে এই ফাইলেই তিনি সই করতে মানা করেছিলেন। জামান সাহেব এবার পকেট থেকে কলম বের করে ফাইলে সই করলেন। তিনি রফিক সাহেবকে বললেন, রফিক, ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে চলো। ওনার অপারেশনের সমস্ত খরচ আমি নিজে বহন করব। জামান সাহেবের কথা শুনে রফিক সাহেব এবং রোগীর স্ত্রী দুজনেই অবাক হয়ে গেলেন। রোগীর স্ত্রী কেঁদে ফেলে জামান সাহেবকে ধন্যবাদ জানালেন। জামান সাহেব শুধু একটি মৃদু হাসি দিয়ে সেখান থেকে নিজের কেবিনের দিকে রওনা হলেন। তিনি নিজের রুমে ঢুকলেন। টেবিলের ড্রয়ারটি খুলে দেখলেন ইস্তিয়াক আহমেদের দেওয়া সেই 50 লাখ টাকার ব্রিফকেসটি এখনও সেখানে অক্ষত অবস্থায় আছে। টাকার বান্ডিলগুলো হাত দিয়ে ছুঁয়ে জামান সাহেবের শরীর আবার শিওরে উঠল। তিনি বুঝতে পারলেন 35 নম্বর কেবিনের ঘটনাটি কোনো স্বপ্ন ছিল না, ওটা ছিল এক বাস্তব সতর্কবার্তা। তিনি চেয়ারে বসে কিছুক্ষণ জিরিয়ে নিলেন। ঘড়িতে তখন রাত 9টা বেজে 30 মিনিট। হঠাৎ তার কেবিনের ইন্টারকম ফোনটি বেজে উঠল। জামান সাহেব রিসিভারটি কানে তুললেন। ওপাশ থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ডাক্তার জামান, প্রথম পরীক্ষায় আপনি পাশ করেছেন, কিন্তু আপনার ঋণের তালিকা অনেক দীর্ঘ। 35 নম্বর কেবিনে আপনার দ্বিতীয় অতিথি অপেক্ষা করছেন, দ্রুত চলে আসুন। কথাটি শেষ হতেই ওপাশ থেকে ফোনটি কেটে গেল। জামান সাহেব বুঝতে পারলেন এটি ইস্তিয়াক সাহেবের কণ্ঠ ছিল। তার মনে আবার ভয়ের সৃষ্টি হল, কিন্তু তিনি এটাও জানেন যে সেখানে না গেলে তিনি এই রহস্য থেকে রেহাই পাবেন না। জামান সাহেব ধীর পায়ে আবার সেই নতুন ব্লকের 3 তলায় গেলেন। 35 নম্বর কেবিনের দরজার সামনে এসে তিনি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলেন। তারপর দরজা খুলে ভেতরে ঢুকলেন। রুমের ভেতরের পরিবেশ আগের মতোই অদ্ভুত। চারপাশ অন্ধকার এবং সেই নীল লাইটটি জ্বলছে। ঘরের বাতাস আবার বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দেয়াল ঘড়ির কাঁটা ঠিক রাত 10টায় গিয়ে আটকে গেল। চারপাশের সমস্ত শব্দ উধাও হয়ে গেল। জামান সাহেব বিছানার দিকে তাকালেন। এবার বিছানায় একজন বয়স্ক ভদ্রলোক শুয়ে আছেন, তার অক্সিজেন মাস্ক পরা। জামান সাহেব বিছানার কাছে গিয়ে লোকটির মুখ দেখলেন। লোকটিকে দেখা মাত্রই জামান সাহেবের চোখ দুটো বড় বড় হয়ে গেল। ইনি হলেন ডাক্তার আমজাদ সাহেব, বয়স 65 বছর। তিনি ছিলেন এই হাসপাতালেরই একজন প্রবীণ এবং সৎ ডাক্তার। 3 বছর আগে যখন জামান সাহেব এই হাসপাতালে নতুন জয়েন করেছিলেন, তখন আমজাদ সাহেব তাকে নিজের ছেলের মতো কাজ শিখিয়েছিলেন। কিন্তু জামান সাহেব এক ধনী রোগীর ভুল চিকিৎসার দায় সম্পূর্ণভাবে আমজাদ সাহেবের ওপর চাপিয়ে দিয়েছিলেন, যার কারণে আমজাদ সাহেবের মেডিকেল লাইসেন্স বাতিল হয়ে যায় এবং তিনি চরম অপমানের মুখোমুখি হন। সেই অপমানের কষ্ট সহ্য করতে না পেরে আমজাদ সাহেব স্ট্রোক করেন এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে যান। ডাক্তার জামান আমজাদ সাহেবের নিথর হাতটি স্পর্শ করলেন। ঠিক তখনই অন্ধকার কোণ থেকে ইশতিয়াক সাহেব হেঁটে সামনে এলেন। ইশতিয়াক সাহেব বললেন, চিনতে পারছেন জামান সাহেব? এই মানুষটি আপনাকে নিজের মেধা বিলিয়ে দিয়েছিলেন, আর আপনি নিজের স্বার্থের জন্য উনার পুরো জীবনটা ধ্বংস করে দিলেন। আজ ওনার এই অবস্থার জন্য আপনিই দায়ী। এই ঋণের হিসাব আপনি কিভাবে দেবেন? জামান সাহেবের চোখ দিয়ে জল পড়তে লাগল। তিনি আমজাদ সাহেবের বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়লেন। তার ভেতরের সমস্ত অহংকার এবং লোভ ধুলোয় মিশে গেল। তিনি বুঝতে পারলেন তিনি টাকার জন্য কত বড় বড় অপরাধ করেছেন। ডাক্তার জামান বৃদ্ধ আমজাদ সাহেবের নিথর শরীরের পাশে হাঁটু গেড়ে বসে রইলেন। ঘরের দেয়াল ঘড়িটি তখনও রাত 10টায় থমকে আছে। চারপাশের স্তব্ধতা যেন জামান সাহেবের বুকের ভেতর তীরের মতো বীজ ছিল। ইশতিয়াক সাহেব ধীর পায়ে জামান সাহেবের ঠিক পেছনে এসে দাঁড়ালেন। তার কণ্ঠস্বর এবার আরও গম্ভীর শোনাল। তিনি বললেন, জামান সাহেব, আপনার এই দামি গাড়ি, অভিজাত ফ্ল্যাট আর ড্রয়ারে রাখা লাখ লাখ টাকা কি আজ এই প্রবীণ চিকিৎসকের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দিতে পারবে? আপনি ওনার পেশাগত জীবন কেড়ে নিয়েছিলেন। প্রকৃতির আদালতে এই অপরাধের কোনো ক্ষমা নেই, যদি না আপনি নিজে তা সংশোধন করেন। জামান সাহেব 2 হাতে নিজের মুখ ঢাকলেন। তার চোখ দিয়ে অনবরত জল ঝরছিল।
তিনি বুঝতে পারলেন আজ তিনি যে সাফল্যের চূড়ায় বসে আছেন তার ভিত্তিটি আসলে অন্যের ওপর করা অন্যায়ের ওপর দাঁড়িয়ে আছে। তিনি আমজাদ সাহেবের ঠান্ডা হাতটি নিজের কপালে ছোঁয়ানেন। জামান সাহেব কেঁদে উঠে বললেন, আমি অন্ধ ছিলাম, ক্ষমতার লোভ আমাকে পশু বানিয়ে দিয়েছিল। আমি আমজাদ স্যারের জীবনটা নষ্ট করেছি। আমি আমার এই ভুল শুধরোতে চাই। আমাকে শুধু একটি সুযোগ দিন, আমি সবার সামনে নিজের অপরাধ স্বীকার করব। জামান সাহেবের মুখ থেকে এই কথাটি বের হবা মাত্রই ঘরের থমকে যাওয়া পরিস্থিতি আবার সচল হয়ে উঠল। দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটাটি তীব্র গতিতে টিকটিক করে ঘুরতে লাগল। ঘরের ভেতরের হাড় কাঁপানো ঠান্ডা ভাব দূর হয়ে স্বাভাবিক তাপমাত্রা ফিরে এলো। জামান সাহেব চোখ মেলে দেখলেন বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ আমজাদ সাহেব একটি গভীর শ্বাস নিলেন। তার অক্সিজেন মাস্কের ভেতর গরম বাতাসের ঝাপটা দেখা গেল। তিনি আস্তে আস্তে তার চোখ দুটি খুললেন। তার চোখে কোনো ক্ষোভ ছিল না, ছিল কেবল এক অদ্ভুত শান্তি। জামান সাহেব দ্রুত পেছনের দিকে তাকালেন, কিন্তু আগেরবারের মতোই ইশতিয়াক সাহেব ঘরের কোথাও ছিলেন না। পুরো কেবিন ফাঁকা। জামান সাহেব এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি কেবিন থেকে বের হয়ে সোজা হাসপাতালের ডিরেক্টর স্যারের রুমের দিকে রওনা হলেন। তার মনে আর কোনো ভয় বা দ্বিধা ছিল না। তিনি জানতেন তাকে এখন কি করতে হবে। ডিরেক্টর স্যারের রুমে ঢুকে জামান সাহেব টেবিলের ওপর নিজের পদত্যাগপত্রটি রাখলেন। ডিরেক্টর স্যার অবাক হয়ে বললেন, ডক্টর জামান, এটা কি? আপনি কেন পদত্যাগ করছেন? আপনি তো আমাদের হাসপাতালের সেরা সার্জন। জামান সাহেব শান্ত গলায় বললেন, স্যার, আমি এই পদের যোগ্য নই। 3 বছর আগে ডাক্তার আমজাদ সাহেবের ওপর যে ভুল চিকিৎসার দায় চাপানো হয়েছিল তা ওনার ছিল না। সেই ভুল কি আমি করেছিলাম এবং নিজের দোষ ঢাকার জন্য ওনাকে ফাঁসিয়েছিলাম। এই নিন আমার অপরাধের লিখিত স্বীকারোক্তি। আমি চাই আমজাদ স্যারের সম্মান যেন ওনাকে ফিরিয়ে দেওয়া হয়। ডিরেক্টর সাহেব স্তম্ভিত হয়ে কাগজের দিকে তাকিয়ে রইলেন। জামান সাহেব রুম থেকে বের হয়ে এক দীর্ঘশ্বাস নিলেন। তার মনে হল 3 বছর ধরে তার বুকের ভেতর যে অদৃশ্য পাথরটি চেপে বসেছিল আজ তা নেমে গেছে। তিনি টাকার লোভ থেকে পুরোপুরি মুক্ত। তিনি তার কেবিনে ফিরে এলেন। ড্রয়ার থেকে ইশতিয়াক সাহেদের দেওয়া সেই 50 লাখ টাকার ব্রিফকেসটি বের করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই টাকা তিনি হাসপাতালের গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার তহবিলে দান করে দেবেন। ঠিক তখনই তার ফোনটি আবার বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই। জামান সাহেব ফোনটি কানে তুললেন। ওপার্স থেকে ইশতিয়াক সাহেবের শান্ত কণ্ঠ ভেসে এলো, জামান সাহেব, আপনি আজ একটি বড় ঋণ শোধ করার পথে পা বাড়িয়েছেন, কিন্তু মনে রাখবেন জীবনের শেষ পরীক্ষাটি এখনও বাকি। রাত ঠিক 12টায় 35 নম্বর কেবিন আপনার জন্য শেষবারের মতো অপেক্ষা করছে। ফোনটি কেটে গেল। জামান সাহেব ঘড়ির দিকে তাকালেন। রাত 11:40। তিনি তার জীবনের শেষ এবং চূড়ান্ত পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলেন। রাত ঠিক 11:59। ডাক্তার জামান 35 নম্বর কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে সেই 50 লাখ টাকার ব্রিফকেসটি রয়েছে। তিনি গভীর একটি শ্বাস নিয়ে দরজার হাতল ঘুরিয়ে ভেতরে ঢুকলেন। ঘরের ভেতরের নীল লাইটটি আগের মতোই জ্বলছে। ঠিক রাত 12টা বাজা মাত্রই দেওয়াল ঘড়ির কাঁটাটি আবার স্থির হয়ে গেল। চারপাশের সমস্ত শব্দ বন্ধ হয়ে গেল। ঘরের তাপমাত্রা বরফের মতো ঠান্ডা হয়ে উঠল। জামান সাহেব শান্ত পায়ে বিছানার দিকে এগিয়ে গেলেন। এবার বিছানায় কেউ শুয়ে নেই। বিছানাটি একদম খালি। জামান সাহেব কিছুটা অবাক হয়ে চারদিকে তাকালেন। ঠিক তখনই অন্ধকার কোণ থেকে ইশতিয়াক আহমেদ হেঁটে সামনে এলেন। তার মুখে এক পরম শান্তির হাসি। জামান সাহেব ব্রিফকেসটি টেবিলের উপর রাখলেন। এরপর ইশতিয়াক সাহেবের দিকে তাকিয়ে বললেন, আমি আমার জীবনের সমস্ত অন্যায়ের মাসুল দিতে প্রস্তুত। আমি আমজাদ স্যারের কাছেই নিজের অপরাধ স্বীকার করেছি, আর আপনার দেওয়া এই 50 লাখ টাকা আমি হাসপাতালের অসহায় রোগীদের কল্যাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছি। এবার বলুন, আমার শেষ পরীক্ষা কি? ইশতিয়াক সাহেব টেবিলের ব্রিফকেসটির দিকে তাকালেন, তারপর জামান সাহেবের দিকে চাইলেন। তিনি বললেন, ডাক্তার জামান, আপনার শেষ পরীক্ষাটি অন্য কারোর জন্য ছিল না, এটি ছিল আপনার নিজের সাথে।
এই খালি বিছানাটি আসলে আপনার অহংকারী মনের প্রতীক। আপনি যখনই নিজের ভুল স্বীকার করে এই টাকা মানুষের কল্যাণে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তখনই আপনার মনের সেই খালি জায়গাটি মানবতার আলোয় ভরে গেছে। জামান সাহেব নিচু গলায় বললেন, আমি বুঝতে পেরেছি, জীবনের সব ঋণ আসলে টাকা দিয়ে মেটানো যায় না। মানুষের ভালোবাসার ঋণ এবং কৃতজ্ঞতার ঋণ কেবল নিজের সততা আর ভালো কাজ দিয়েই শোধ করতে হয়। ইশতিয়াক সাহেব মাথা নাড়লেন। তিনি বললেন, আপনি আজ মুক্ত ডাক্তার জামান। আপনি আপনার বিবেককে ফিরে পেয়েছেন। এই ৩৫ নম্বর কেবিনের রহস্য আজ এখানেই শেষ। কথাটি শেষ হতেই পুরো কেবিনের ভেতরের অন্ধকার এক মুহূর্তে কেটে গেল। দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটাটি আবার স্বাভাবিকভাবে টিকটিক করে চলতে শুরু করল। জামান সাহেব চোখ বন্ধ করে এক অদ্ভুত শান্তি অনুভব করলেন। তিনি যখন চোখ খুললেন, দেখলেন ভোরের প্রথম আলো জানালার পর্দা গলে ঘরের ভেতরে এসে পড়েছে। ঘরের তাপমাত্রা এখন একদম স্বাভাবিক। ইশতিয়াক আহমেদ নামের সেই রহস্যময় ব্যক্তিটি আর সেখানে নেই। জামান সাহেব কেবিন থেকে বের হয়ে এলেন। তার মনের ভেতর এখন আর কোনো অহংকার নেই, কোনো লোভ নেই। তিনি বুঝতে পেরেছেন যে একজন চিকিৎসকের আসল সার্থকতা মানুষের জীবন বাঁচানোর মধ্যে, টাকার পাহাড় গড়ার মধ্যে নয়। তিনি বাকি জীবন সততা এবং সেবার মাধ্যমে মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা করলেন।